হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডারার্স। নতুন একটা ওয়ানডে ট্যুরের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কারণ আজকের ঘোরাঘুরিটা একটু স্পেশাল, কারণ আজ সারদা মায়ের জন্মতিথি এবং সেই উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম মায়ের জন্মস্থান জয়রামবাটিতে। সাথে গেছিলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুরে। একদম সকাল সকাল হাওড়া থেকে ধরে নিতে হবে 7:25-এর গোঘাট লোকাল, আর নামলাম একদম শেষ স্টেশন গোঘাটে। স্টেশন থেকে কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে হবে, কারণ টোটো কিন্তু ভরে গেলে পাওয়া চাপ। জয়রামবাটি টোটো সহজেই পেয়ে যাবে। কামারপুকুরের টোটো কিন্তু খুব কম থাকলেও তারা মায়ের জন্মতিথি উপলক্ষে অনেক বেশি দাম চাইছিল। তো আমাদের সাজেশন থাকলো তোমরা 10 টাকা দিয়ে বাস স্ট্যান্ড চলে যেও এবং সেখান থেকে তোমরা কামারপুকুরের বাস পেয়ে যাবে। তোমাদের নামতে হবে লাহা বাজার, সেখান থেকে 2-3 মিনিট হাঁটলেই পাবে মন্দির। আমরা একটা টোটো রিজার্ভ করে 150 টাকার বিনিময়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে কিন্তু ছবি ভিডিও করা একদম নিষিদ্ধ, তাই জন্য বাইরে থেকে যতটা সম্ভব তোমাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে মূল মন্দির। একদম বিপরীতেই আছে হালদার পুকুর, আর এই পুকুরে স্নান করতেন স্বয়ং মা শারদা। হালদার পুকুরের জল মাথায় নিয়ে আমরা চললাম মন্দিরের উদ্দেশ্যে। তো ভিতরে তো তোমাদের কিছু দেখাতে পারিনি। ওই যে কুটিরগুলো দেখা যাচ্ছে, ওগুলো একটা ছিল ওনার দাদার ঘর, একটায় উনি জন্ম নিয়েছিলেন এবং একটিতে উনি থাকতেন। একটি ভান্ডার ঘর আছে। আর পাশের এই আম গাছটি কিন্তু রামকৃষ্ণদেব ঠাকুর নিজের হাতে রোপণ করেছিলেন। এই মন্দিরটা যোগী শিব মন্দির। এই মন্দির থেকেই বলা হয় জ্যোতি এসে ঠাকুরের মায়ের গর্ভে পড়েছিল এবং তারপরই ঠাকুরের জন্ম হয়। মন্দিরের জাস্ট পাশ দিয়ে দেয়াল ঘেঁষে রাস্তাটা দিয়ে আমরা শুরু করব। এখান দিয়ে যাব পুরোটা ঘুরে লাস্ট এখানে কাছেই আছে চিনু শাকারির বাড়ি, সেখান থেকে আবার এখানে আমরা কিন্তু ব্যাক করব। তো আমরা এখান দিয়ে হেঁটে যাচ্ছি। তো চলো, আগের বারে যখন আমি এসেছিলাম এটাকে আমার দুবার টোটাল আসা, এবার কোনোবারই ভিডিও করা হয়নি আমাদের। লাহা জমিদারদের সব সব জমিটা, তো ওই জন্য এখানে যে পাঠশালা দেখবে বা বাড়ি ঠাড়ি দেখবে বা জায়গাটাও যে লাহা বাজার, লাহা বাজার থেকে নেমে তোমরা হেঁটে আসতে পারো। আমরা টোটো করে একদম ডিরেক্ট এসছি। যাই হোক, এখানে দেখো কি কি স্থান আছে দেওয়া আছে, এটা ছাড়াও কয়েকটা এক্সট্রা আছে, সেগুলো আমরা যাবো। মোটামুটি সবই আছে। গাইডও নিতে পারো। হ্যাঁ, তারা 50 টাকার মতো করে নেয়, পুরো সব যা যা আছে ঘুরিয়ে দেবে আর হিস্ট্রিও করে দেবে। আসে মানে 5-6 জন আছে, তাহলে একজন আসছে, দুজন আসলে অনেক সময় মনে হয় যে 50 টাকা দিয়ে যাবো কি যাবো না। বা যদি দুজন বা তার বেশি আসো, 5-6 জন মিলে আসো, তার কোনো গায়ে লাগবে না ব্যাপারটা। আর এদের পেশা, ওদের জীবিকা, তো সেটা নিয়েও তোমাদেরকে ভালো করে গল্পটা বুঝিয়ে দেবে, তোমাদেরও লাভ ওদেরও লাভ। তো চলো, ঢোকার মুখেই এই যে লাহার যে কন্যা প্রসন্নময়ী দেবী, তিনি কিন্তু রামকৃষ্ণদেবকে খুব ভালোবাসতেন। তো তিনি তাকে সেবা করতেন, খুব আদর করে যত্ন করে সেবা করতেন। তো সেখানেও একটা মূর্তি আছে। এই হচ্ছে ধর্মদাস লাহা, লাহা বাবু, যেটা বললাম এই জায়গাটা সবটাই এই জমিদারিরই। তো তাই জন্য এখানে বেশিরভাগ জায়গা লাহা দিয়েই আছে। তো এটা হচ্ছে ওনাদের বিষ্ণু মন্দির। দারুণ মন্দিরটা, বিশাল বড় মন্দির একটা। এটা নিয়েও অনেক হিস্ট্রি আছে। ছোট কথা, তার যখন পাঠশালায় বিয়োগ করতে দিত, তার যোগ করতে তিনি পারতেন, কিন্তু বিয়োগ করতে দিলে তার ভাল লাগতো না, তখন তিনি পাঠশালা থেকে পালিয়ে এই মন্দিরেরই কোনায় লুকিয়ে থাকতেন এবং তারই কিন্তু মডেল এখানে তোমরা দেখতে হবে, যে ছোট গদাধর এখানে লুকিয়ে মায়ের ছবি আঁকছেন। এই হচ্ছে মন্দির লাহাদের। আর এখানে কিন্তু নারায়ণ শিলা আছে, নারায়ণ শিলা। আর এই দিকটায় একটা নিচের ঘর বলে, নিচের ঘর বলে লেখা আছে। ওইখানটায় কিন্তু সুড়ঙ্গ পথ বানানো হয়েছিল বর্গীদের আক্রমণের হাত থেকে নিজেদের বাঁচতে। আর এখানে কিন্তু অনেকগুলো মডেল আছে, মডেলের মাধ্যমে তার জীবনের বিভিন্ন সময়কাল ফুটিয়ে তোলা হয়েছে। দেড়ে গ্রাম থেকে যে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অর্থাৎ তার বাবা চলে এসেছিলেন এখানে, সেইটা দেখানো হয়েছে। দেড়ে গ্রামে কিন্তু ওনার আসল জন্মস্থান, ওখানেও কিন্তু একটা মন্দির আছে, আর সেই ঘরটা আছে এখনও।
তো সেখানে যেতে হলে আবার রিজার্ভ করে যেতে হয়, আমরা গেলে তোমাদের দেখাবো। এই যে বিভিন্ন সময়কার তাদের বিবাহ, আগের দুবার কিন্তু আমরা গেছিলাম, আর যেহেতু আমরা এটার পর যাই তো মন্দির তো বন্ধ হয়ে যায়, তারপর আবার জয়রামবাটি থাকে, আবার এখানে 5:30টার পর বাস পাওয়া যায় না, তো ওই মিডিল টাইমটাই যেতে হয়, আর সেই সময় বন্ধ থাকে বলে দেখানো হয় না ভেতরের মন্দিরটা, বাট বাইরের ওই ঘরগুলো সব দেখা যায়। চেষ্টা করবো আমরা যাওয়ার, হয়তো যাবো তোমার সাথে শেয়ার করার জন্য, যখন যাবো। তো তোমরা আসলে কিন্তু একটু গরমের দিকেই আসো আমি বলবো, কারণ কি এই সময় না টোটোদের খুব বাড়বাড়ন্ত থাকে, মানে গাড়ি তেল বেশি হয়ে যায়। বাড়বাড়ন্ত থাকে বলতে আমরা এই কামারপুকুরে আসার জন্য কিন্তু অনেক কষ্টে টোটো পেয়েছিলাম। ধর্মদাস লাহাদের দুর্গা দালান, এখানে ওনাদের কিন্তু দুর্গা পুজো হতো, দুর্গা মন্দির, ঠিক আছে। ছোট গদাধর পড়াশোনা করতেন, কিন্তু ওই যোগ করতে পারতেন, বিয়োগ করতেন না। গদাধরের পাঠশালার একটি মডেল করা হয়েছে এখানে। আর এইখানে কিন্তু তার জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বা ঐতিহাসিক ঘটনাগুলির বিবরণ দেওয়া আছে। এই মন্দিরটি ধর্মদাস লাহার কন্যা প্রসন্নবয়ী দেবীর নিজের হাতে প্রতিষ্ঠিত শিব মন্দির, এবং এখানে তিনি পুজো করতেন। এখানে কিন্তু দেখা যায় দোতলার মাটির বাড়ি, সেটা কিন্তু খুব ইউনিক লাগলো। তো এবার একদম অপোজিটে দেখা যাবে একটা কালীবাড়ি। এই কালীবাড়িটা ছিল লাহা বাবুদের, অর্থাৎ ধর্মদাস লাহার কালীবাড়ি, এবং এখানে কিন্তু শ্রীরামকৃষ্ণদেব আসতেন, অর্থাৎ ছোট গদাধর তিনি আসতেন এবং পৈতে পরিয়েছিলেন তার মায়ের গলায়। তখন তিনি বলেছিলেন যে পুরুষ আর মেয়ের মধ্যে ভেদাভেদ তিনি বোঝেন না, তাই জন্য মেয়ের গলায় পৈতে দিয়েছেন। এখানে কিন্তু মায়ের কাঠামো দেখা গেল। আর এরপর আমরা গেলাম গোপেশ্বর শিব মন্দিরে। যখন রামকৃষ্ণদেবের মা জানতে পারেন কলকাতায় রামকৃষ্ণদেব পাগলের মতো ঘুরছেন মা মা করে, তখন তিনি দুঃখে ধর্ণা দিয়ে এই মন্দিরে, গোপেশ্বর শিব মন্দিরে পড়ে থাকেন। এই সেই পুকুর, এই পুকুরের নাম কিন্তু কামার পুকুর। আর হ্যাঁ, এই পুকুরের নাম থেকেই এই জায়গাটার নাম কিন্তু কামার পুকুর হয়। আর এই কামার পুকুরে ঠাকুরের মা স্নান করে সেই গোপেশ্বর মন্দিরে পুজো দিয়েছিলেন। পাশেই আছে একটি মন্দির, এবং এরপর আমরা গেলাম ভবতারিণী কালী মন্দিরে, এবং মাঝে পড়ল লাহাদের কালীবাড়ি। এটি হচ্ছে ভবতারিণী কালী মন্দির। এই মন্দির প্রতিষ্ঠা করেন রাধাচরণ দাস, যিনি রামকৃষ্ণদেবের ভিক্ষা মাতা কামরানী, ধনী কামরানীর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। পাশে হাঁটলেই পাওয়া যাবে ধনী মাতার মন্দির। এই ধনী কামারানী ছিলেন বালক গদাধরের ভিক্ষা মাতা, এবং তিনি জন্মের সময় কিন্তু গদাধরকে পরিচর্যা এই ধনী মাতাই করেছিলেন, এবং যখন উপনয়ন হয় রামকৃষ্ণদেবের, অর্থাৎ গদাধরের উপনয়নের সময় তিনি ধনী কামারানীর থেকেই ভিক্ষা নিয়েছিলেন, তাই তিনি ছিলেন তার ভিক্ষা মাতা। এই ধনী মাতার বাড়ির স্থানে এখন তার এই মন্দিরটি তৈরি করা হয়েছে। আর ইনি হচ্ছেন ধনী মাতা, আর দুই পাশে শ্রী রামকৃষ্ণদেব এবং শ্রী সারদা মায়ের মূর্তি আছে, আর পিছনে ছবিতে রামকৃষ্ণদেব এবং ধনী মাতার ছবি আছে। সামনেই ছিল পীর বাবার দরগা, আর এখানে কিন্তু বাঁকুড়া স্টাইলের যে ঘোড়াগুলো, সেগুলো তোমরা দেখতে পারবে। সত্যপ্রিয়া দরবার থেকে ডান দিকের রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে আমি পৌঁছাচ্ছি চিনু শাকারির বাড়িতে। ওই যে ওখানটা সাদা একটা বাড়ি দেখা যাচ্ছে, ওইখানটা গিয়ে দেখাচ্ছি। ওদিক থেকে আবার সোজা বেরিয়ে গেলে হচ্ছে
আবার মঠে পৌঁছে যাব। কিন্তু আমরা দুটো জায়গা মিস করেছি, তো আমাদের একটু ব্যাক করতে হবে। তোমরা এখান দিয়ে সোজা বেরিয়ে গেলে আবার মঠে পৌঁছে যাবে। ওনার বাল্যবন্ধু চিনু শাখারি, মানে রামকৃষ্ণদেব মাকে বিবাহ করার পর প্রথমে যে শাখা পড়েছে সেটাও কিন্তু ওনার থেকেই নেওয়া, এবং এনাকে দীপ দর্শন দিয়েছিলেন। ওই যে দেখতে পাচ্ছি আমরা চিনু শাখারি সাদা গাড়ি, আর ওই যে চিনু শাখারি দাঁড়িয়ে। হ্যালো, ব্যাক করছি, ওই ভবতারিণী মন্দিরের পাশ দিয়ে আমাদের যেতে হবে সতীনাথ পাইনের বাড়িতে। আর পথে পড়লো এই মন্দিরটা, খুব পুরনো একটা মন্দির। জানিয়ে দিই তোমাকে যে যে তোমাদেরকে এত জ্ঞান দিচ্ছে, দ্যাট ইজ নট সতীনাথ, সেটা সীতানাথ পাইন, হোয়াট এভার। সতীনাথ বলেছিস, প্রমাণ আছে ভিডিওতে। তো এই মন্দিরে কিন্তু আমি খোঁজ খবর নিয়ে জানতে পারলাম, এই মন্দিরটা কিন্তু বহু পুরনো, প্রায় 500 বছরের বেশি পুরনো মন্দির, এবং এই মন্দিরে কিন্তু প্রতিষ্ঠার সালটুকু পর্যন্ত উঠে গেছে। এবং মন্দিরে দেখতে পাচ্ছি কী অবস্থা, এবং এই মন্দিরে কিন্তু একসময় বর্গিরা হামলা চালায় এবং প্রায় সবটাই লুটপাট করে নিয়ে চলে যায়। তো এই যে এইটা ছিল গর্ভগৃহ, এখানে এখানে বৃন্দাবন দামোদর জিউ ছিলেন। আর ফেরত চলে এসেছি, আর এই রাস্তাটা দিয়ে আমাদের সোজা যেতে হতো। তখন জিজ্ঞেস করেছিলাম, কেউ বলতে পারেনি। আমি বলছি এই যে রাস্তা দিয়ে হাঁটছি, ও কত কিন্তু মানে গাটা শিহরণ দিয়ে উঠছে। হয়তো দেখবেন এত পাকা পাকা বাড়ি ছিল না, এত পাকা রাস্তা ছিল না, এত সব রেডি ছিল না, ল্যাংটো বাচ্চা ছিল না, কিন্তু ঠিক আছে, মানে এই বাচ্চাটা হয়তো তখন জন্ম হয়নি, মাও জন্ম হয়নি, কিন্তু এই সেই সময়টা মানে যখন কিন্তু মানে এই সেই জায়গা আর কি, যেখান দিয়ে কিন্তু মানে ঠাকুর রামকৃষ্ণদেব চলাফেরা করেছেন, এত তার স্মৃতি জড়িয়ে আছে। আমরা কিন্তু স্টার্ট করেছিলাম, আর এখান দিয়ে পুরো ঘুরে এসেছি আবার এদিক থেকে। সব দিক থেকেই যাওয়া যায় আর কি, ছোটো জায়গা পরপর গেলে তোমরা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইখানে হচ্ছে পাইন কুটি। একটু হেঁটেই পৌঁছে গেলাম সীতানাথ পাইনের বাড়িতে, এবং এই বাড়িটিতে সমাধিস্থ কিন্তু শ্রী হয়েছিল। রামকৃষ্ণ দেবের যাতায়াত ছিল। বর্তমানে এই বাড়িটা লক্ষণ পাইনের বংশধরেরা থাকেন, এবং তার উল্লেখ কিন্তু বিভিন্ন গ্রন্থে পাওয়া যায় শ্রী রামকৃষ্ণদেব এবং মা শারদার কথায়। এখানে যে নাট্যমঞ্চটি আছে সেখানে 10-12 বছর বয়সে শিবরাত্রির দিনে শিব সেজে অভিনয় করার সময় শ্রীরামকৃষ্ণদেব বা ছোট্ট গদাধর তৃতীয়বার ভাব সমাধিস্থ হয়েছিলেন। একদম যেই গলিটা দিয়ে সীতানাথ পাইনের বাড়ি ছিল তার পাশেই একটা গলি ছিল, মিস করেছিলাম আমরা। এই গলিটা দিয়ে সোজা ঢুকলে এই বাড়িটা হচ্ছে ওই হলুদ বাড়িটা, ওইটা, হ্যাঁ এটা এটা হচ্ছে দুর্গাদাস পাইনের বাড়ি। তো দুর্গাদাস পাইন তাদের বাড়িতে কিন্তু কাউকে, ছেলেদেরকে ঢুকতে দিত না। তো গদাধর তাঁতির বউ সেজে তার বাড়িতে ঢুকে পড়েন এবং তার দম্ভ চূর্ণ করেন এভাবেই। তো এটাই হচ্ছে গল্পটা ছিল। আমাদের বললো কেউ থাকে, তাই জন্য ঢুকতে না, তাও আমরা ঢুকে যাচ্ছি। মেন মন্দিরের ঠিক পাশেই এই আদি শ্রী রামকৃষ্ণ সারদা মিষ্টান্ন ভাণ্ডারে খেয়েছিলেন স্বয়ং রামকৃষ্ণদেব, এবং সাদা বোঁদে ছিল তার খুব প্রিয়। তাই এই দোকান থেকে সাদা বোঁদে আর এখানকার ফেমাস জিলিপি নিয়ে আমরা চললাম। টোটো রিজার্ভ করার উদ্দেশ্যে আমরা এগিয়ে চললাম, কারণ এখানে কিছু সাইট সিন আমরা ঘুরে দেখব, কামারপুকুর আর জয়রামবাটি। আর সবগুলো কিন্তু হেঁটে দেখা সম্ভব না, অনেক দূরে দূরে একটার থেকে একটা। তো প্রথমে আমরা আশেপাশের মধ্যে কিছু জায়গা দেখে নিলাম। এটা হচ্ছে লক্ষ্মীজোলা, এখানে প্রথমবার কালো মেঘের ওপর সাদা বক উড়ে যেতে দেখে রামকৃষ্ণদেব ভাব সমাধিস্থ হয়েছিলেন। এই জায়গাটি হচ্ছে ভূতর খাল আর ভূতর শ্মশান। ভূতর শ্মশান এই জায়গাটি, এখানে দেখো শ্মশান দেখতে পাবে এবং কিছু মহারাজদের সমাধিও দেখতে পাবে। এখান থেকে একটু এগোলেই ভূতর খাল দেখতে পাবে, এই খালটা হচ্ছে ভূতির খাল। কামারপুকুর জয়রামবাটি পুরো সাইট সিন ঘুরে দেখতে হলে তোমাদের কিন্তু টোটো রিজার্ভ করতে হবে, আর আমরা যেগুলো এরপরে গেছি এগুলো সবই টোটোতে। আর কি কি গেছি সেগুলো দেখলে তোমরা মোটামুটি বুঝতে পারবে যে এখানে কি কি সাইট সিন দেখা যায়। তো তোমরা চাইলে সবগুলোও দেখতে পারো আর কমও দেখতে পারো। সবগুলো দেখলে তোমাদের 500 থেকে 600 টাকা মতো লাগবে টোটোতে।
ইনি হলেন বিশালাক্ষী মাতা। ইনি এই স্থানের খুব জাগ্রত একজন দেবী এবং এই মন্দিরে বহুবার শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং এসেছিলেন এবং এখান থেকে টোটোয় করে ফেরার পথে আমাদের চোখে পড়লো এই মন্দিরটি। এই মন্দিরটা পথে পড়েছিল, তাই এটা তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর আমরা চলে এলাম মানিক রাজার আম বাগানে। আর এই দেখতেই পাচ্ছ আম বাগানটা কিন্তু বন্ধ আছে। এর ভেতরেও একটা মন্দির আছে। আমরা আগের বার যখন গিয়েছিলাম তখন একজন ছিলেন ভেতরে, তো উনি আমাদের ভেতরটা দেখিয়েছিলেন। ওই মন্দিরটা কিন্তু বন্ধ থাকে বেশিরভাগ সময়। এটা হচ্ছে মানিক রাজার জন্ম ভিটে বা যেখানে তিনি থাকতেন এবং তার দুর্গা মণ্ডপ। এই স্থানটা মানিক রাজার বাড়ি, যেটা অরিজিনাল এখানে ছিল। তো ভাঙা চোরা অংশ পড়ে আছে কিছু। সেখান থেকে কিছুটা হাঁটলেই পাবে এই জোড়া শিব মন্দির। এখান তার প্রতিষ্ঠা করা। আর তার থেকে একটু এগোলে পাবে এই সায়রটা, যার নাম সুখ সায়র, অর্থাৎ একটা দিঘি, বিশাল বড় দিঘি। সেখান থেকে আমরা চলে গেলাম মুকুন্দপুর শিব মন্দিরে। এটা হচ্ছে বুড়ো শিব মন্দির, পাতালে মানে মানে মাটি থেকে কিন্তু অনেকটা নিচে এই ঠাকুর দেখতে পাবে তোমরা। আর এই ঠাকুরও কিন্তু খুব জাগ্রত এবং শ্রীরামকৃষ্ণ দেবের মা এই মন্দিরে কিন্তু আসতেন পুজো দিতে। টোটো করে আবার গ্রামের সুন্দর রাস্তা ধরে চললাম দেরি গ্রামের উদ্দেশ্যে এবং দেরি গ্রামে কিন্তু আসলে শ্রীরামকৃষ্ণ দেবের অরিজিনাল যে জন্মস্থান সেটা বলা যায়, কারণ তিনি দেরি গ্রামেই জন্মেছিলেন এবং সেখানে কিছু সমস্যার পর শ্রীরামকৃষ্ণদেবের যে বাবা তিনি এই কামারপুকুরে চলে আসেন এবং তারপর তার ছোটবেলাটা কামারপুকুরেই কেটেছিল। তো দেরি গ্রামের যে মন্দিরটা সেটাও কিন্তু টাইমিং আছে 12টা অবধি, আবার 3টে থেকে খুলবে। তো মন্দির তো বন্ধ ছিল। আর এই যে মাটির বাড়িটা, এখানে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন শ্রীরামকৃষ্ণ দেব। তো এই মন্দিরটা কিন্তু বেশিরভাগ সময় মানে এই টাইমটায় কিন্তু বন্ধ থাকে, কিন্তু এই জন্মস্থান যে বাড়িটা সেটা কিন্তু তোমরা দেখতে পারবে সহজেই। আর ভিতরে কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউড না, তো ভেতরটা আর দেখালাম না। আচ্ছা, দেরি গ্রামের যে মন্দিরটা তার ঠিক উল্টো দিকে আরেকটা শিব মন্দির আছে। তো এই শিব মন্দিরটা রাস্তায় পড়বে, তাই এটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো এবার আমরা টোটো করে নেক্সট ডেস্টিনেশনে চললাম। আর এটা হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির। এই হচ্ছে মা কল্যাণেশ্বরী। এরপর আমরা চললাম লাল মাটির পথ ধরে। আর দেখতে খুব সুন্দর লাগছে। এই বাঁকুড়ার এই অঞ্চলটায় কিন্তু লাল মাটির পথ দেখা যায়। আর এখানে কিন্তু জয়রামবাটি স্টেশন একদম কাজ শেষ হয়ে গেছে। জয়রামবাটি থেকে বিষ্ণুপুর লাইন কিন্তু জোড়া হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি হয় ট্রেনে যাতায়াতের সুবিধা পাওয়া যাবে। পরবর্তী গন্তব্যে আমরা চলে এসেছি। এটা হচ্ছে ভাগ্নে হৃদয়ের বাড়ি এবং হৃদয় ঠাকুর ছিলেন শ্রীরামকৃষ্ণদেবের ভাগ্নে এবং এই বাড়িতে কিন্তু অনেক সময়ই শ্রীরামকৃষ্ণদেব এসে থেকেছিলেন। হৃদয় ঠাকুরের উত্তরসূরিরা তারা কিন্তু এই বাড়িতে এখন থাকেন এবং ঘরটি ছিল হৃদয় ঠাকুরের। আর সামনে হচ্ছে তাদের গৃহদেবতার মন্দির আর এখানে একটা দুর্গা মণ্ডপও আছে। এই মন্দিরে প্রথম শ্রীরামকৃষ্ণ দেবের সাথে সাক্ষাৎ হয় শ্রীমা শারদার। এরপর চলে গেলেন শ্রীমায়ের মামা বাড়িতে এবং এখানেই প্রথম বেলগাছের নিচে শ্রী শ্যামসুন্দরী দেবী কোলের ওপর হঠাৎ করে তার গলা জড়িয়ে এক ছোট মেয়ে বলে আমি আসছি এবং তারপরই শ্রী সারদা মায়ের জন্ম হয়। তার একটি ছবিও কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। ভিতরে কিন্তু ফটো ভিডিও অ্যালাউড না, তাই জন্য তোমাদেরকে এর থেকে বেশি দেখাতে পারলাম না। এরপর আমরা চলে এলাম সারদা কাননে। এটা একটা উদ্যান মতো এবং এখানে টাইমিং কিন্তু বিকেল বেলায় 5টা অবধি আর গরমকালে 5:30 অবধি। এই পার্কটার পাশ দিয়েই বয়ে গেছে আমোদর নদী। হ্যাঁ, দামোদর নয়, আমোদর। এবং এই নদীতেই স্নান করতে আসতেন মা শারদা এবং তার
ভাইরা। এবং স্নানের পর তারা মুড়ি খেয়ে ঘরে চলে যেতেন এবং শ্রী মা বারবারই এই নদীটিকে তাদের গঙ্গা বলে মনে করেছেন। এই উদ্যানে আছে শ্রী মায়ের বাবা ও মায়ের সমাধি এবং এখানে দেখতে পাবে একটা মিউজিয়াম মতো, যেখানে মায়ের জীবনের বিভিন্ন ঘটনা, গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর ছবির মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পার্কটা কিন্তু খুব সুন্দর। দর্শনার্থীরা এখানে আসে এই আমোদন নদীর জন্যই প্রধানত। কিন্তু ভিতরেও কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো ছবি তোমরা তুলতে পারো। সারদা কানন থেকে অবশেষে পৌঁছে গেলাম জয়রামবাটির উদ্দেশ্যে এবং এই জয়রামবাটির এই যে ঘাট, মায়ের ঘাট নামে পরিচিত, এই ঘাটেই কিন্তু আমরা টোটো ছেড়ে দিলাম। আর এইখান অব্দি আমাদের ভাড়া পড়েছে 500 টাকা রিজার্ভে। তোমরা চাইলে কিন্তু আর 100-150 টাকা বেশি দিয়ে একদম অপেক্ষা করিয়ে গোঘাট স্টেশনেও নামতে বলতে পারো। এই মন্দিরটা হচ্ছে সারদা মায়ের ভানু পিসির নিজেদের ঘরের ঠাকুর বিষ্ণু মন্দির এবং এখান থেকে আমরা চলে যাব সিংহবাহিনী মন্দিরে। এবং এই সিংহবাহিনী মন্দির কিন্তু প্রচন্ড জাগ্রত একটা মন্দির। এই মন্দিরেই বলা হয় সারদা মা অসুস্থ হওয়ার পরে এই মন্দির থেকে একটু মাটি তাকে খাওয়ানো হয় এবং তারপরে তিনি সুস্থ হয়ে ওঠেন। তাই জন্য তারপর থেকেই এই মন্দিরের এই মাটির গুণের কথা লোকেদের মধ্যে ছড়িয়ে যায়। তো এই হচ্ছে মন্দির। মন্দিরের এখানটা কিন্তু ভোজন কক্ষ এবং অনেকে একসাথে এখানে ভোজন করতে পারে। যদিও জয়রামবাটিতে শ্রী মায়ের জন্মদিন উপলক্ষে অনেক বেশি লোকের আগমন হওয়ায় আজকে কিন্তু অন্য এই জায়গায় কিন্তু খাওয়ানো হয়েছিল, সেটা তোমাদের দেখালাম। এবং এই হচ্ছে মন্দির, খুব সুন্দর কিন্তু বিকেল বেলা লাইটিং দিয়ে সাজানো হয়েছে এবং এই লাইটিংটা কিন্তু স্পেশালি জন্মদিন উপলক্ষেই সাজানো হয়েছে লাইটিং ফুল দিয়ে। এবং খুব লোকজনের ভিড় ছিল আজকে সন্ধ্যা আরতি দেখার জন্য। এখানে আছে গোশালা, এখানে পবিত্র পুষ্করিণী। আর এখানে কিন্তু আজকে প্রোগ্রাম হচ্ছিল, কারণ জন্মতিথি উপলক্ষে আজকে প্রোগ্রাম ছিল, মহারাজদের বক্তৃতা ছিল। এখনো কিন্তু সারদা মায়ের সময়কার যে বাড়িগুলো ছিল সেই ঘরের আদলেই কিন্তু ঘর এখনো এই মন্দিরের চত্বরেই আছে এবং সেই ঘরটা না থাকলেও সেরকম ভাবেই ঘরগুলো রাখা আছে। আর কিছু মন্দির আজ বন্ধ ছিল। এখানে কিন্তু সারদা মা থাকতেন এবং তা কিন্তু মায়ের ঘর, অর্থাৎ শ্যামসুন্দরী দেবীর ঘর, মায়ের ঘর, এমনকি তাদের ব্যবহৃত রান্নাঘরও দেখতে পাবে। বাইরে ছিল শ্রী সারদা মায়ের নতুন বাড়ি, অর্থাৎ পরবর্তীকালে তিনি যেই বাড়িটিতে ছিলেন। মন্দির থেকে 10 মিনিট হেঁটে আমরা চলে এলাম বিবেকানন্দ মঠে। এখান থেকে কিন্তু আমরা 50 টাকা করে অটো ভাড়া দিয়ে চলে গেলাম একদম গোঘাট স্টেশনে। আর ধরে নিলাম 7:07 গোঘাট লোকাল। ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগে খুব ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো আর নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে থাকো। বাই বাই।